তখন দেখলাম শ্বশুরের কাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর বেশি। তখন দেখলাম শ্বশুরের কাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর বেশি। বাতি কি শুধু মেন কাবার? এর চেয়ে অনেক কাবার আছে, সেগুলো তো আরো অনেক বেশি মজা। দেখেই যে মজা পাচ্ছি। তখন আমি বললাম যে বাবা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই সেই ঘটনাটি আপনাদেরকে বলতে এসেছি। আমি একজন পর্দাশীল নারী। একটি ঘটনা আমার খুব মনে পড়ছে। আমি একজন মুসলমান পর্দাশীল নারী। আমার শ্বশুর, আমার স্বামী প্রবাসে। আমার শ্বশুর আমার সাথে কি করলো সেই ঘটনাটি আপনাদের কাছে বলতে এসেছি। আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। গল্পটি বললে আমার কোনো লাভও হবে না, শুধু আমার মনটা একটু হালকা হবে। এই কারণেই আপনাদের কাছে গল্পটি বলছি। আমি একজন মাদ্রাসার ছাত্রী ছিলাম। আমি একজন সাধারণ ঘরের মেয়ে। আমার বাড়ি কিশোরগঞ্জ, হোসেনপুর থানা। নিরাপত্তার জন্য আমি গ্রামের নামটি বলছি না। আমার নাম মুসাম্মদ আইরিন আক্তার। আমার বয়স 20 বছর। আমার বাবার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাবা একজন সম্মানিত ব্যক্তি। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার মা একজন গৃহিণী। আমার মা একজন পর্দাশীল এবং ধার্মিক মেয়ে। তো সেই কারণেই ছোটবেলা থেকেই আমি নামাজ পড়ি এবং আমি মাদ্রাসায় লেখাপড়া করে বড় হয়েছি। আমি যখন এসএসসি পাস করি তখন আমার বিয়ে হয়। তো বিয়ে হয় আমার পাশের গ্রামের একটি ছেলের সাথে। আমার স্বামীর নাম সৌজাত মিয়া। তো আমার স্বামী একজন কৃষক। তো বিয়ে হওয়ার পর থেকে যখন আমাদের খরচ বেড়ে যায় তখন আমার স্বামী চিন্তা করে বিদেশে চলে যাবে। তখন আমি আরও নিষেধ করিনি, কেননা টাকার প্রয়োজন। তাই আমি বললাম কয়েক বছর বিদেশ করে আসো, তো পরে আমরা বাকি জীবনটা ভালো করে কাটাতে পারবো। তো এদিকে আমার বেবি পেটে এসেছে। তো বেবি আসার 1 মাসের মধ্যে আমার স্বামী প্রবাসে চলে যায়। তো আমি আমার শ্বশুর শাশুড়ির, দেবর বাসুর, ননদ সবাইকে নিয়ে সুখে দিন যাপন করছি। তো হঠাৎ করে আমার শাশুড়ি কল থেকে পানি আনার সময় পা পিছলে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। এরপর থেকে সে আর বিছনা থেকে উঠতে পারে না এবং বাড়ির কাজকর্মও করতে পারে না। তাই বৌমা হিসাবে আমাকে সমস্ত সংসার সামলাতে হয়, কেননা আমার বাসুরের আলাদা সংসার। তাই বৌমা হিসাবে আমি সব কাজকর্ম করি। তো আমি আমার শ্বশুরকে নিজের হাতে খাওয়াই, কেননা যেহেতু আমার শাশুড়ি উঠতে পারে না, তাই রান্নাবান্না সহ সমস্ত কাজ আমাকেই করতে হয়। কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে নিজের বাবার মতোই মনে করতাম এবং অনেক সম্মান করতাম। শ্বশুরও আমাকে নিজের মেয়ের মতোই আদর করত। সবসময় আমারে খুব ভালো লাগতো যে আমি বাবার বাড়ি রেখে এসেছি। আমার মনে হয় সৌভাগ্য যে আমি একজন বাবার বদলে বাবা পেয়েছি। তাই নিজেকে খুব গর্ববোধ মনে করতাম। কিন্তু আমার শ্বশুরের ভালো মানুষের পিছনে যে একটা খারাপ স্বভাব আছে সেটা কখনোই বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে এই ঘটনার সম্মুখীন হতাম না। তো একদিন রাতের খাবার খাওয়ার সময় আমি যখন আমার শ্বশুরকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম তখন মোটামুটি ভালোই গরম পড়েছিল। তাই আমি একটু খোলামেলা কাপড় পরেছিলাম, কেননা সবসময় নিজের বাড়ির মতোই থাকতাম। তাই সেদিন অন্যরকমভাবে আর পর্দা করিনি। কিন্তু যখন আমি আমার শ্বশুরকে খাওয়াচ্ছিলাম তখন দেখলাম শ্বশুরের খাওয়ার থেকে আমার দুটি জিনিসের উপর নজর বেশি। তখন সেটা আমি লক্ষ্য করছিলাম। তখন আমি বাবাকে বললাম যে বাবা, আপনার খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিন। তখন আমার শ্বশুর বাবা বলল, খাচ্ছি তো বোমা, যে সুন্দর সুন্দর খাবার খাচ্ছি সেটাতে তো আমার পেট ভরে যাচ্ছে। বাতি কি শুধু মেন খাবার? এর চেয়ে অনেক খাবার আছে, সেগুলো তো আরো অনেক বেশি মজা। দেখেই যে মজা পাচ্ছি। তখন আমি বললাম যে বাবা কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমার শ্বশুর বলল, কেন তুমি কি কিছুই বুঝতে পারো না? আমাকে দেখে তোমার কি মনে হয় না? তো আমি বললাম, হ্যাঁ বাবা, আপনাকে দেখে মনে হয় আমার স্বামীর থেকে আপনার বয়স কম হবে। আপনি এখনো অনেক যুবকই রয়েছেন। তখন বলল, ঠিকই বলেছ বোমা, আমার সবকিছু এখনো ঠিকই আছে। তাই তো বোমা, তোমাকে এভাবে আমি দেখছি আর দূর থেকে মন ভরে কাঁদছি। তখন বললাম যে বাবা, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তখন বাবা বলল, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে তোমাকে বোঝাচ্ছি। তখন আমি আমার শ্বশুরকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করালাম। তারপর আমার শাশুড়িকে খাওয়ালাম, শাশুড়ির ওষুধগুলো খাওয়ালাম। তারপর আমি আমার রুমে গেলাম। রাত 12টার দিকে আমার শ্বশুর আমার ঘরে গেল। ঘরে গিয়ে বসলো এবং বলল,
আমি প্রথমে জিজ্ঞেস করলাম, বাবা এত রাত্রে আপনি রুমে এসেছেন? হ্যাঁ বৌমা, আমি বলেছিলাম না যে তোমার সাথে কথা আছে। তো ঠিক আছে বাবা, বলেন কি বলবেন। তো এরপর শ্বশুরমশাইয়ের কথা আমাকে বলল। কি বলবো, অনেক শরমের কথা। তো শ্বশুরমশাই আমাকে বলল যে বৌমা জানো না, আমার এখন যুবক বয়স, আমারও তো মনটা কিছু ছাড়। আর এদিকে তোমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে আছে, আমাকে আর কিছুই দিতে পারে না। তখন আমি বললাম, কি বলেন বাবা, তাহলে আপনাকে আরেকটা বিয়ে করে দিই। তখন বলল, তোমার কথা আমি শুনবো, যদি তুমি আমার কথা শোনো। তখন বললাম, হ্যাঁ বাবা বলেন, আপনি কি বলবেন আমি শুনবো। আপনার কোনো সমস্যা নেই, আপনি কোলাকুলিভাবেই বলেন কেমন মেয়ে হলে আপনি বিয়ে করবেন। আপনি একটু কোলাকুলিভাবেই বলেন, কোনো সমস্যা নেই। এরপর বাবা আমাকে যা বলল তা শুনে আমার মুখের ভাষা একদম হারিয়ে যায়। বাবা আমাকে বলল, দেখো বৌমা, অনেকদিন যাবৎ তোমার শাশুড়ি অসুস্থ হয়ে আছে, যার কারণে আমি আমার সুখটা পাচ্ছি না। আর তোমার শাশুড়ি যা সুস্থ হবে তার কোনো গ্যারান্টিও নেই। তখন আমি বললাম, কেন বাবা, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরুন। তখন আমার শ্বশুর বলে, যতই ধৈর্য ধরি এটা সম্ভব না। তখন বলে, এখন আমি কি করব? আর এদিকে তুমিও তো বাসায় একাই থাকো, আমার ছেলে কবে না কবে আসে তাও কোনো ঠিক নেই। তাহলে কি আমরা দুজন সেই কাজটা করতে পারি না? এতে করে তোমারও চাহিদা ফিল আপ হবে আর আমারও কাজ হবে। আমি বললাম, বাবা, আমি একটা জোরে ধমক দিলাম, আপনি আর একটি কথাও বলবেন না। আপনি বাবা বাবার জায়গায় থাকুন। তখন সে আমার মুখে ধরে, শব্দ করো না, আমি কি খারাপ কিছু বলেছি? তোমার আর আমার ভালোর জন্যই বলেছি। তো আমার মুখ চেপে ধরে। বাবা এক হাতে আমার মুখ চেপে ধরে, আর এক হাত দিয়ে তার কাজ করতে থাকে। এখন আপনারাও বলতে পারেন যে বিউটি আপু আপনি কেমন আছেন। এই মুহূর্তে যারা আমার এই গল্পটি শুনছেন, আমি সবাইকে আমার মনের কথাটা বলছি। আমি ভালো নেই, ভালো থাকলে কি আর অনলাইনে গল্প বলতে আসি? আমার এই গল্পটি কোটি কোটি মানুষ দেখবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ভালো নেই। আর কেন ভালো নেই, আমার সেই জীবনের ঘটনাটিই বলবো। আমি একজন গরিব সাধারণ পরিবারের মেয়ে। সাধারণ পরিবার থেকে অসাধারণ হওয়ার জন্য মালয়েশিয়ায় গিয়েছিলাম কাজ করার জন্য, রাতারাতি বড়লোক হয়ে যাব এই স্বপ্ন নিয়ে। কিন্তু সবার স্বপ্ন সত্যি হয় না। আর ছিঁড়াকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, গরিবের মেয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে নেই। তো এই কথাটি আমি এখন বিশ্বাস করছি যে আমার মতো সাধারণ মেয়েরা যদি রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করে, তাহলে তাদের জীবনে কত সংগ্রাম, কত কষ্ট করতে হয়, তা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, যাতে করে আমার মতো মেয়েরা আমার এই গল্প থেকে শিক্ষা নিতে পারে। প্রিয় দর্শক, যারা আমার এই গল্পটি শুনছেন, আপনাদেরকে প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোসাম্মদ বিউটি আক্তার। আমার বাড়ি কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ চিনেন না এমন কোনো লোক নেই। ঢাকার পাশেই বুড়িগঙ্গা নদী পার হলেই কেরানীগঞ্জ থানা উপস্থিত। যদিও আমার বাড়ি ঢাকায়, তবে আমার বাসা একদম গ্রামে পড়েছে। আমার বাবা একজন সাধারণ কৃষক। আমরা 4 বোন 2 ভাই। আমি সবার বড় মেয়ে। আমার বাবা একলা যে ইনকাম করে তা দিয়ে আমাদের সংসার ভালো করে চলে না। এছাড়াও আমাদের ভাই বোনের লেখাপড়ার খরচ জোগাতে আমার বাবাকে অনেক হিমশিম খেতে হয়। তো আমার বয়স যখন 10 বছর, তখন আমি প্রাইমারি পাস করি। প্রাইমারি পাস করার পর আমার অনেক ইচ্ছা ছিল আমি আরও লেখাপড়া করব। হাই স্কুলে ভর্তি হব, ভালো লেখাপড়া করে মাস্টারি করব, এরকম স্বপ্ন মনের মধ্যে ছিল। কেননা আমি ছাত্রী হিসাবেও ভালো ছিলাম। আমি যখন ক্লাসে যেতাম, সবার আগে আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম। আমাকে যে বাড়ির পড়াগুলা দিত তা আমি সবগুলোই মুখস্থ করে যেতাম। আর এ থেকেই আমার স্কুলের স্যারেরাও অনেক ভালোবাসতো এবং আমাকে অনেক আদর করতো এবং আমাকে অনেক ভালোবাসতো। এবং আমার মাথায় হাত দিয়ে বলতো, আসলেও তুই খুব ভালো মেয়ে রে, গরিব ঘরের মেয়ে এত মেধাবী। তুই যদি বড়লোক ঘরে জন্ম নিতে, তাহলে যে তুই কেমন স্টুডেন্ট হতি। প্রিয় দর্শকরা, যারা আমার এই গল্পটি শুনছেন, আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম। আমি যখন ক্লাস 5-এ ছিলাম, তখন আমার রুল ছিল 1। তো 1 রুল যার থাকে নিশ্চয়ই তারা ভালো থাকে, এটা আশা করি সকলেই জানেন। তো আপনাদের কার কার রুল 1 ছিল কমেন্টে জানাবেন। আর যারা প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক কষ্ট করে ভিডিওটি করছি, এজন্য আমি SN টিভি চ্যানেলকে, ইউটিউব চ্যানেলকে
কি বলে যে ধন্যবাদ জানাবো তা বাসা খুঁজে পাই না। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আমার গল্পটি যারা শুনছেন সবাই একটা করে লাইক দিয়ে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, কোটি কোটি মানুষ যেন দেখতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, তো আমি প্রাইমারি পরীক্ষা দিয়ে ফার্স্ট হই এবং যখন 6-এ ভর্তি হব, আমি আম্মা আব্বাকে বলি আমাকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য, কিন্তু তারা বলে মা তোকে আর লেখাপড়া করতে হবে না, দেখ তোর ছোট ভাই বোনদেরকে ঠিক মতন খাওয়াইতে পড়াইতেই পারি না, তো আমরা কিভাবে তোকে লেখাপড়ার খরচ দিব। আমি বললাম মা, তোমরা যেভাবেই হোক আমার খরচ জোগাড় করো, আমি লেখাপড়া করতে চাই, লেখাপড়া করে অনেক বড় হতে চাই। তখন আমার মা বলে গরিবেরা এত লেখাপড়া করতে পারে না। আমি বললাম কেন মা, গরিব দেখে কি হয়েছে, আমিও তো একটা মানুষ, আমারও তো 2 হাত 2 পা আছে, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, তাহলে আমি কেন পারবো না। তখন আমি বলি আমিও পারবো মা, তোমরা শুধু আমাকে সামান্য খরচ দিয়ে যেও, স্কুল থেকে উপবৃত্তির টাকা দেবে, মোটামুটি অনেক খরচ হয়ে যাবে, সামান্য খরচ দিলেই আমার লেখাপড়াটা হয়ে যাবে। আমি তাদেরকে অনেক বুঝিয়ে বলি, তখন মা রাজি হয়। কিন্তু আমার কপালটাই খারাপ, ওদিন বিকালবেলা আমার বাবা যখন বাজার করতে যায়, তখন বাবা আসার সময় অটো রিক্সাটা উল্টে গিয়ে এতে পড়ে যায়। এতে করে আমার বাবা মারাত্মক আঘাত পায়। প্রিয় দর্শক শ্রোতা, গরিবের জন্য আল্লাহ মনে হয় সহায় হন না, না হলে অনেক কষ্ট করে রাজি করিয়েছিলাম। এই মুহূর্তে কি এই ঘটনাটা ঘটে? তখন বাবাকে নিয়ে সবাই হাসপাতালে দৌড়াদৌড়ি করে। আমার প্রতিবেশী চাচা দাদারা আমার বাবাকে হাসপাতালে নিয়ে যায়। বলে রাখা দরকার, আমার আপন কোনো চাচা নেই, আমার বাবা একা। তবে আমার 4 জন ফুপু আছে, আমার ফুপুরা তাদের ওয়ারিশ নিয়ে গেছে, যার কারণেই আমার বাবার একদম সামান্য সম্পদ রয়েছে এবং ফুপুরাও আমাদের খোঁজ খবর নেয় না। তো যাই হোক, তখন বাবাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করা হয়। বাবা ভালো হয় ঠিকই, কিন্তু দুর্ভাগ্য, বাবা বাকি জীবন আর কাজকর্ম করে খেতে পারবে না। কেননা বাবার যে 2টা পাও ছিল, সেই 2টা পাওই অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। তাই বাবা তখন প্রতিবন্ধী হয়ে ঘরের মধ্যে পড়ে থাকে। আর তখন আমাদের সংসারে তখন বাবাকে নিয়ে সবাই খুব টেনশনে পড়ে যায়, পরিবারটা একদম তছনছ হয়ে যায়। সকালবেলা বাবা ছিল ভালো মানুষ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কার কার জীবনে আমার মতো এরকম ঘটনা ঘটেছে? যদি আমার ঘটনার সাথে কেউ ঘটনা মিলে যায়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, তখন তো আর আমি তত বেশি বুঝি না, 10 বছরের একটা মেয়ে, এরকম জ্ঞান কি আর থাকে? তখন আমার মা আমরা 6 ভাই বোনকে নিয়ে বড় ধরনের বিপদের মধ্যেই পড়ে যায়। মা তখন কি করবে কোনো দিশাই পায় না। মা নানার বাড়ি যায়, নানার বাড়ি থেকে টুকটাক জিনিস নিয়ে আসে, রান্নাবান্না করে আমাদেরকে খাওয়ায়। কিন্তু এভাবে আর কতদিন? আমাদের প্রতি সপ্তাহে চাল লাগতো প্রায় 1 কেজি। বুঝেনি তো গ্রামের মানুষ, তো নানার বাড়ি থেকে প্রতিদিন আর কতই দিতে পারে? যদিও নানা নানু বেঁচে আছে, কিন্তু মামারা বিয়ে করেছে। নানা নানু কোনো মাতবরি করলে মামিরা ঝগড়া লেগে যায়, তো যার কারণে সবসময় দিতেও পারে না। তখন কোনো রকম কে না খেয়ে আমাদের দিন কাটে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অবস্থা যদি আপনারা দেখতেন, তাহলে আপনাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো হলে। কিন্তু তখন তো আর আপনারা দেখেন নাই। তখন মা ওর বাড়ি ধার বাড়ি টুকটাক কাজকর্ম করে সংসার চালাতে শুরু করে। কিন্তু গ্রামের মধ্যে মা ঠিকই কাজ করে, কিন্তু গ্রামের মানুষকে আর ঠিকমতো টাকা দিতে চায়? ঠিকমতো টাকা পয়সা দিতেই চায় না। সারাদিন কাজ করিয়ে 100-200 টাকা দিয়ে দেয়, তা দিয়ে কি আর এত বড় সংসার চলে? জিনিসপত্রের যে দাম, তা দিয়ে কোনোভাবেই সংসার চলতো না। তো এদিকে আস্তে আস্তে আমারও বয়স বাড়তে লাগলো। তো এক পর্যায়ে আমি বললাম, মা আমি বাড়িতে না থেকে আমি ঢাকায় চলে যাব, আমি গিয়ে গার্মেন্টস করব, তাহলে কিছু টাকা ইনকাম করে তোমাদেরকে দিতে পারবো। মা তখন বলল, তুই একটা মেয়ে মানুষ, তুই কোথায় যাবি, কোথায় গিয়ে কাজকর্ম করবি? আর বর্তমান জমানাটা খুব খারাপ, কোথায় গেলে কি জানি হয়, তখন তো আরো বেশি দুশ্চিন্তায় পড়ব। তখন মা বলল, কি করব মা, তোর বাবাও অসুস্থ, প্রতিদিনই অনেক টাকার ওষুধ লাগে, আমি যে আর পারছি না রে। তখন আমি বললাম, মা ধৈর্য হারা হইও না,
এই তো আমরা তো বড়ই হয়ে যাচ্ছি, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার দুর্দিন শেষ হয়ে যাবে। তো এ কথা বলে মাকে সান্ত্বনা দেই। মা বলে, তুই তো ভালোই পেকে গেছিস, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আমি বললাম, মা, কোথায় আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি? আচ্ছা বলো তো, আমরা কি বড় হচ্ছি না? বড় হয়ে আমরা কি